হ্যালো, দেখা যায় কিনা একটু জানাবেন? দেখা যায়? কেউ একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ ফাত্তা। গত 2 দিন ধরে একটা ভালো ভিডিও হচ্ছে আমার নামে। অনেকে অনেক কিছু বলতেছে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু বলতেছে। তো এইসব ব্যাপারে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমি আজকে লাইভ করা, অন্য কোনো ইস্যু নিয়ে না। সেটা হচ্ছে যে আমাকে একটা থানার সামনে হ্যান্ডকাপ অবস্থায় মানে দেখা গেছে। কী কারণ, কী বিষয় আসলে এই বিষয়ে জানানো দরকার। বেসিক্যালি বলতে হয় যে আসলে আমি মানুষের উপকার করতে খুব পছন্দ করি। এটা আমার একটা হবির মধ্যে একটা মধ্যে পড়ে। সেই সত্ত্বে আমি একজনের একটা চাকরির ব্যাপারে আমি জামিনদার হয়েছিলাম। তো এই জামিনদার হওয়ার পরে যা কোনো কারণে সেই বিষয়টা আর দৌড়ায় নাই, ঘোরায় নাই, তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু লোকটা আমার ঘনিষ্ঠ হওয়ায়, ঘনিষ্ঠ বলতে ব্লাড কানেক্টেড ঘনিষ্ঠ হওয়ায় আমি তার কাছ থেকে চেকটা ফেরত নিয়ে নেই। চেক ফেরত না নেওয়াতে পরবর্তীতে পারিবারিক কলহের জন্য আমাদের একটা পারিবারিক 40 বছরের পুরাতন একটা কলহ আছে। সেই কলহের জন্য ওই তার কাছে জমা থাকা চেকটা সে মিসইউজ করে আমাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং প্রফেশনালি বেইজ্জতি করার জন্য এই কাজটা করা হয়েছে। যার সম্বন্ধে আমি আসলে ওয়াকিবহাল ছিলাম না। এটা আমার দুর্বলতা, যে আমি আসলে আমার বিরুদ্ধে এত কিছু হচ্ছে এটা আমি আসলে বুঝতেই পারিনি। এখন কে করেছে, কেন করেছে, এগুলো আমি বলবো। যিনি ছিলেন ইনি আসলে আমার আপন চাচাতো ভাই। এটা মাস্টার মাইন্ড, যে উনিও আমার আপন চাচাতো ভাই। আমাদের বাড়িতে জমি জমা সংক্রান্ত কিছু বিষয় আছে। আমরা বাড়িতে যাই না, খুব একটা যাই না, এবং এই বাড়িতে না যাওয়ার কারণে আরও যেন না যেতে পারি সেই জন্য বাড়ির জমি জমা বেদখল করার উপক্রম হয়েছিল। এটা আমার বাধার জন্য তারা বেশি আগাতে পারে না, এই জন্য আমাকে ব্যক্তিগতভাবে ফাঁসায় দিয়েছে। তার 10 বছর আগে সেমভাবে আমার বোন জামাইকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তারপরে বাধ্য হয়ে আমরা তাদের কাছে একটা জমি বিক্রি করে দিয়েছিলাম। তো যাক, তারা সেম পলিসি অ্যাপ্লাই করছে যেন আমি তাদের সাথে ইয়াতে আসি, নেগোসিয়েশন আসি, এবং আমি আমার যে জমিটার দিকে তাদের নজর সেই জমিটা যেন বিক্রি করে দিই। এখানে কিছু তথ্য আসছে ভিডিওতে কিংবা আসছে, এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। আসলে কী আছে এখানে বলা হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরে পলাতক ছিলাম। একটা বিশাল একটা অভিযোগ আসছে আমার কাছে। স্বাভাবিকভাবে যারা আমাকে চিনে না তা মনে করবে আসলে তো মনে হয় বিশাল দিন আছে। আমার বাংলা লিঙ্ক নাম্বার 01916304877 দীর্ঘ 19 বছর ধরে ব্যবহার করি। আমার সাথে যারা কানেক্টেড তারা কখনোই মনে হয় এই নাম্বারটাকে অফ পায় নাই। তো আমি যদি দীর্ঘ 19 বছর একটা নাম্বার ইউজ করি তাহলে পলাতক থাকি কীভাবে? এবং ইভেন যখন আমার কাছে পুলিশ আসে তখনও কিন্তু আমার নাম্বারটা অ্যাক্টিভ ছিল। 2 হচ্ছে প্রযুক্তির সহায়তায় ধরা পড়া হয়েছে। এখানে আমি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ এটা আপনারা খুব ভালো করেই জানেন, যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার অ্যাক্টিভিটিসটা কী, এটা আমার নতুন করে বলার কিছু নেই। তো প্রযুক্তির সহায়তা, আমাকে ধরার জন্য প্রযুক্তির সহায়তা আসলে কোনো প্রয়োজনই দেখি না আমি। কারণ আমি কোথায় যাই, কী করি, কী করছি, এটা আমার থেকে মনে হয় আপনারাই বেশি জানেন। তো এটা একটা মিথ্যা কথা যে আমার কাছে আমার প্রযুক্তির সহায়তা ধরা হয়েছে। বলা হয়েছে এখানে আমার দুলা ভাইয়ের নাম ভাঙিয়ে আমি টাকা হাতিয়ে নিয়েছি। বেসিক্যালি আমি ফার্স্টেই বলছি যে আমার মানুষের হেল্প করা আমার শখের মধ্যে একটা। ইভেন আমার সাধ্যের মধ্যে যদি কিছু থাকে সেটা আমি বিনা স্বার্থে করে দিই। যারা আমার কাছে কানেক্টেড আছে আমার সাথে তারা খুব ভালো করে জানে আমার কাছে কাজ করাইয়া, যেটা সরাসরি আমার হাতের মধ্যে আছে, আমার গ্রিপের মধ্যে আছে, এমন কোনো কাজ করায় আমার কাছ থেকে কেউ 1 কাপ চা খাওয়াইতে পারছে কিনা, এটা আমার ইয়া। তৃতীয় একটা অভিযোগ আসছে, আমি মোবাইল নাম্বার পরিবর্তন করছি, বাসা পরিবর্তন করছি। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি মোবাইল নাম্বার, বাসা পরিবর্তন করছি কিনা আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমার মোবাইল নাম্বার দীর্ঘ 19 বছর ধরে এটাই আছে, এটা কখনো পরিবর্তনের প্রশ্নই আসেনি।
আচ্ছা, এখন অভিযোগকারী পরিচয়টা কি? অভিযোগকারী আমার আপন চাচাতো ভাই, এবং এটা পিছনে যে মাস্টার মাইন্ড উনিও আমার আপন চাচাতো ভাই। ওনারা আসলে আমার জমিটা আত্মসাৎ করার জন্যই এই নাটকে অবতরণ করছে। ওনারা আপন চাচাতো ভাই, ওনারা বলতেছে যে আমি দুলা ভাইয়ের নাম ভাঙায় টাকা হাতায় নিয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমার দুলা ভাই তো তারও দুলা ভাই। এখন আমার যদি তার চাকরির প্রয়োজন পড়ে, তাহলে আমার কাছে কেন বলবে? সে তো সরাসরি দুলাভাইকে বলতে পারে। আমার মাধ্যম হয়ে দুলাভাইয়ের কাছে যাওয়ার তো আসলে কোনো কারণ নেই। যিনি সুন্দর করে কুট্টাই করে সাক্ষাৎকার দিয়েছেন, আলিম, শেখ আলিম, উনি আমার আপন চাচাতো ভাই। তো আমার দুলাভাইয়ের কাছে যদি তার চাকরির দরকার পড়ে, সে আমার মাধ্যমে যাবে কেন? ধরলাম সে দুলাভাইয়ের সাথে ফ্রি না, তো আমার বোনকেও বলতে পারতো, সে আমার কাছে কেন আসে? সেটা আমার একটা প্রশ্ন। তো আর কোটি টাকা হাতিয়ে নিয়েছি, এটা আসলে যারা আমার হাত দিয়ে চাকরি মানে পেয়েছে, কি মামার সহায়তায় চাকরি পেয়েছে, তারা কেউ যদি বলতে পারে যে আমি কারোর কাছে কোনোদিন কোনো কাজ করাই নিয়ে টাকা নিয়েছি, আমি মাথা বেঁধে নিব। তারপর আসি চেকের পাতা। এখন এই চেকটা ছিল আসলে একটা গ্যারান্টার চেক। এটা আমার কাছে ছিল। আমি জানেন আমি কী নিয়ে কাজ করি। আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে গ্যারান্টার চেক দিয়ে থাকি, যাদের প্রতি আমার আস্থা থাকে। তো যেহেতু আপন চাচাতো ভাই, নিজের রক্ত, তো সে একটা কাজ নিয়ে আসছে যে ভাইয়া একটা যদি গ্যারান্টার চেক দাও, আমার এই কাজটা হয়ে যাবে। তো আমি নিজের রক্ত যখন, ভাবলাম যে ঠিক আছে একটা গ্যারান্টার চেক দিই। তো তখন তাকে এই গ্যারান্টার চেকটা দেওয়া হয়েছিল, এবং যে কাজটার জন্য করা হয়েছিল, কাজটা না হওয়াতে সেই চেকের টাকাটাও তাকে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু কালেক্ষেপণ করে সে আমাকে চেকের পাতাটা দেয় নাই। তো সে যে আমার জন্য এটা করবে, সেটা আসলে আমি কখনো আমার চিন্তার মধ্যে ছিল না। মানে ভাইয়ের ক্ষতি করে ঠিক আছে, কিন্তু এতটা করবে সেটা আমার আসলে মাথার মধ্যে ছিল না। দ্বিতীয় কথা, এটা তো আসলে সে টাকার জন্য করে নাই। তার উদ্দেশ্য ছিল আমাকে সামাজিকভাবে হেনস্থা করা, আমাকে পারিবারিকভাবে আমাকে ছোট রাখা, এবং গ্রামে যে আমার এটা আছে যে আমি গ্রামে যেন না যাই, না গেলে একটা সময় তারা আমাদের জমি জমা যা আছে সেটা তারা ভোগ করবে, এরকম একটা উদ্দেশ্য নিয়েই তারা কাজটা করেছিল। তো এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা তথ্যের কথা আমি বললাম যে দীর্ঘদিন ধরে যদি আমি পলাতকই থাকি, আপনারা কি আমাকে দেখেছেন লাস্ট কিছুদিন আপনি কখনো অফ থাকতে দেখেছেন যে আমি নাই কিংবা হারিয়ে গেছি, এমনকি কখনো দেখেছেন আপনারা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় কথা, যে কোর্টের ব্যাপারটা, এই রায়টা হয়েছে 2022 সালে মার্চে, আমি রিসেন্টলি জানছি। সত্যি কথা, এই কেস সম্বন্ধে আমি কিছু জানতামই না, যে এখানে কেস হচ্ছে এরকম একটা হচ্ছে, এবং কোর্টের থেকে নোটিশ আসবে আমার কাছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। এই ব্যাপারটা আসলে আমি টোটালটাই ক্লিয়ার ছিলাম না যে আসলে কি হচ্ছে, কারণ এটার সাথে আমি জড়িত ছিলাম না। আমি জাস্ট আমার 97-এর এক বন্ধু আছে, যার নাম হচ্ছে আরিফ জুবায়ের। সে দাবি করতো সে আওয়ামী লীগের নেতা। সে ওই সোর্সে, যে স্কুল ফ্রেন্ড, তো সে ওই সোর্সে তার সাথে আমি ট্যাগ করাই দিয়ে এসেছিলাম আমার চাচাতো ভাইকে, যে দেখো মানে তার ব্যাংকে চাকরি করার খুব শখ ছিল, যেটা আমার ক্ষমতার বাইরে। তো কারণ ব্যাংকের চাকরি তো আসলে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেখানে তো আমার কাছ থেকে মানে আমার কথা তো হয় না। তো যেহেতু সে পলিটিক্যাল ফিগার এবং সেখান থেকে সে করতে পারবে, এবং তার সাথে তার খুব ভালো সম্পর্ক আছে। আমাদের আরেক বন্ধু আসছিল, প্রাইম মিনিস্টারের অ্যাপিএস ছিল, আশরাফ সিদ্দিকী বিটুকে দিয়ে কাজ করা নিবে, এটা এরকম অনেক কিছু বলে সে আসলে বেসিক্যালি প্রতারিত করছে। আমি সরল বিশ্বাসে, আমার বন্ধু ওই সরল বিশ্বাসে আমার চাচাতো ভাইকে করে দিয়েছিলাম। তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কী হয়েছে না হয়েছে সেটা আমি জানতাম না, এবং টোটালটার বিষয়ের মধ্যে আমি ইন্ট্রোডিউসার ছাড়া আসলে কিছুই ছিলাম না। তো সেই এই ইন্ট্রোডিউসিংটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে, এবং হয়তো কপালে ছিল এরকম কিছু, তাই সেটা আমার হয়ে গেছে। তবে আরিফ জুবায়েরকে যখন জানলাম আমি যে আরিফ জুবায়ের এরকম আরও মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, তখনই আমি সতর্ক হয়ে গেছি। সতর্ক হওয়ার পর আমার চাচাতো ভাইকে বলেছিলাম যে আরিফের নামে এরকম আরও আজে বাজে কথা আসতেছে, যে সে করতেছে, তো একটু সতর্ক। তো সে আমাকে বলেছিল যে আরিফ ভাই কি পারবে না, আমি আপনাকে আগেই বলছি, ওনার অনেক ক্ষমতা, উনি চাইলেই পারবে, আমার টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অথচ দেখা গেছে যে এইটার জন্য এই দায়টা আমার উপরেই এসে পড়লো, যে আমি আসলে তা করেছি।
তো সে যে আমাকে যে ইস্যু নিয়ে আমাকে হয়েছে আমি জানতাম না, আমি খুব অসুস্থ ছিলাম। তার ফলে আমি যখন পুলিশ আমাকে ওয়ারেন্টনামা দেখানোর পরে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি পুলিশের সাথে থানায় গেছি। যাওয়ার পর আমাকে ওখান থেকে ব্যাক করে দেওয়া হয়েছে। এতে আমি আমার প্রসেস অনুযায়ী আমি জামিন নিয়ে আসি। কারণ জামিনদার বিশ্বাস করে কারো জামিনদার হওয়াটা অপরাধ, এটা আমি আগে জানতাম না, এখন জানতে পারছি যে আসলে বিশ্বাস করে জামিনদার হওয়াটা অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমি একটা প্রফেশনে আসছিলাম, যে প্রফেশনের কারণে মাঝে মাঝেই আমাকে মানুষের জামিনদার হইতে হয়, আমি এখন থেকে আরও সতর্ক হব। এটা আমার জন্য একটা শিক্ষা। আমি আরও সতর্ক হব, মানুষের সব কিছুতে সহজে আমি জামিনদার হব না। আর যেহেতু কোর্টের আমি নোটিশ পাই নাই, নোটিশ আমার হাত পর্যন্ত পৌঁছায় নাই, তারা আগে থেকে গায়েব করে দিয়েছিল, যার ফলে আমি আসলে জানতাম না আমার বিরুদ্ধে এত বড় একটা মানে কিছু হচ্ছে। আরেকবার বলছি যে আমার পরিবার থেকে নিয়ে মামলা ঠেকানোর কৌশল নিয়েছে। আমার পরিবার যদি মামলা ঠেকানোর কৌশল নিত, তো মামলার আমি হাজিরা দিতাম, আমি যাইয়া কোর্টে কথা বলতাম। তো আমরা জানছি তো এই কয়দিন আগে, যে 7 দিন আগে জানলাম যে আমার বিরুদ্ধে এরকম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাংকে চাকরি আমার দুলাভাইকে বেজ্জতি করার জন্য করা হয়েছে। যে আমার দুলাভাইয়ের যেহেতু একটা ভালো একটা পজিশনে আছে, তারা মনে করতেছে যে এটা মানুষ খাবে। একটা ব্যাংকের বড় একটা ব্যাংকের এমডি ছাড়া এটা করতেই পারে, মানে বাংলাদেশের নেচার অনুযায়ী যে একটা এমডি জনতা ব্যাংক এবং একটা ব্যাংকের এমডি ছাড়া এটা নিবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার দুলাভাই আমার বাবার আদর্শে চলে। আমিও তো আমার বাবার অতটা আদর্শ মানি না, কিন্তু আমার দুলাভাই আমার বাবার আদর্শে চলে। দুলাভাই কখনো অনৈতিক কোনো কিছু কখনো ওনাকে আমি করতে দেখি নাই। তো ইভেন আমার কাছে আমার দুলাভাই এমডি হওয়ার পরে আমার কাছে অনেকে আসছে দুলাভাইয়ের জন্য বিভিন্ন সুপারিশ নিয়ে। আমি স্টেট না করেছি, আমি কোনো সুপারিশ করি না, তবে আমার ঘনিষ্ঠ 2-1 বন্ধু কাজটা করে দিয়েছি ওপেনলি, এবং দুলাভাইয়ের সাথে সরাসরি কথা বলা দিয়েছে, যেখানে আমি এখানে কোনো মিডিয়া হিসেবে থাকতে পছন্দ করি না। এই যে এই বিষয়গুলা টোটাল পারিবারিক একটা দ্বন্দ্ব, জমি জমা সংক্রান্ত যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটার আমার একটাই ফল ছিল, আমি একটা জামিনদারের যে ফলটা ছিল, এই ফলটাকে ধরেই, এছাড়া আমাকে আটকানোর আসলে কোনো উপায় ছিল না তাদের কাছে, যার ফলে তারা এই জামিনদারের এই চেকটা ধরেই তারা আমাকে মানে অপরাধী করছে। তো দেখলাম আমার গ্রুপে আমি 7 দিন ছিলাম না। এই 7 দিনের পরে দেখলাম যে অনেকেই অনেক রকম নেগেটিভ মন্তব্য করতেছে, করতেছে। ভাই আমি ম্যাচ মেকার, ইনভেস্টমেন্ট আপনারা করতেছেন একটা প্রজেক্টে, সেই প্রজেক্ট থেকে টাকা তুলে নিলে আমার কোনো ক্ষতি হবে না, খুব একটা ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে প্রজেক্টের। এখন প্রজেক্টটা যদি মেনে ফেলতে চান, সেটা আমি এখানে কিছু বলার আমার নাই। তবে আমি আমার অবস্থানটা পরিষ্কার করলাম এই জন্য যে অনেকেই তো অনেক কিছু বলতেছে, অনেক কিছু করতেছে। আসলে যদি সত্যই এতটা কঠিন হতো, তাহলে কি আমি 2 দিনের মধ্যে বেরিয়ে আসতে পারতাম? ধরা তো অনেকেই পড়ে বাংলাদেশের। আমি যেখানে গেছিলাম সেখানে 2200 কয়েদির মধ্যে 1200ই ছিল নিরপরাধের মতো রাজনৈতিক মামলার আসামি। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। অনেকে আমাকে বিভিন্ন রকম কান কথা লাগাচ্ছে যে ভাই এই করেন সেই করেন। আমি আসলে কাজ করে যেতে চাই, কারো পিছিয়ে লেগে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তবে আমাকে আরও সতর্ক হতে হবে। আর আমি আরও একটা চিন্তা করতেছি এখন থেকে, যে আমি যে প্রজেক্টগুলোর কথা চিন্তা করতেছিলাম, সেই প্রজেক্টগুলো থেকে এখন থেকে যারা লেনদেন করবে আমার সামনে লেনদেন করবে, এবং লেনদেন যখন ক্লোজ করবে আমার সামনে করবে, এবং আমি অবশ্যই তাকে দেওয়া সিকিউরিটি চেক এবং লিগ্যাল পেপার আমার সামনে ছিটতে হবে। কারণ এটা যে কত বড় একটা অভিশাপ, এটা আমি গত 7 দিনে হারে হারে টের পাইছি। আমি বিভিন্ন উদ্যোক্তা ভাইদেরকে বলবো, আপনারা যখন বিনিয়োগ নেবেন, সিকিউরিটি চেক যখন তাদেরকে কাউকে দিবেন, এবং টাকাটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই চেকটা আপনারা সঙ্গে সঙ্গে ডেস্ট্রয় করে ফেলবেন, কোনো অবহেলা করবেন না। এই একটা অবহেলায় এত ভুল বুঝাবুঝি, এত কিছু, এত কথা, এটার থেকে আমি আসলে অবসান চাই। এবং আমি হয়তো থেমে থাকবো না, কিন্তু আমি আসলে খুব বিব্রত হয়েছি যে আসলে বিষয়টাতে আমি যে নিজের রক্ত আমার সাথে এরকম করছে, এবং ওনার পিছনে যিনি আছেন উনি একজন ক্ষমতাবান লোক, যিনি আমার জমিটা দখল করতে চান। উনি একজন বিশাল ক্ষমতাবান লোক, এই কারণে আসলে ওনার সাথে ফাইট দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নাই। মানে নষ্ট করতে চাচ্ছি না আমি এতে। তো ওনারা দুজনই আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আমি আবারও বলতেছি। আর আমার দুলাভাইকে জড়ায় যে জিনিসটা তারা বলতেছে বারে বারে, এটা পুরাপুরি
মিথ্যা। আমার দুলাভাইকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমার দুলাভাই জনতা ব্যাংকের এমডি, ওনাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা আমাকে জানাবেন আসলে উনি কখনও কিছু করছে কিনা, মানে কোনো কিছুতে ইনভলভ হয়েছে কিনা। তো যখনই আমার নামে 15টা পেপারে এবং 5টা নিউজ চ্যানেলে আসছে, তাহলে এই 5 লাখ টাকার একটা চেক মামলার জন্য 15টা চ্যানেলে আসছে, বড় বড় সব পেপারে আসছে, তাহলে বুঝতে হবে সামথিং রং। এখানে এমন কিছু হচ্ছে যেটা অন্য কোনো ষড়যন্ত্রের নাহলে সাধারণ একটা চেক মামলায় এত কাভারেজ, মিডিয়া কাভারেজ আসে, এটা আসলে আমি নিজে অবাক হয়ে গেছি যে এটা কি দেখতেছি, এত মিডিয়া কাভারেজ, টিভি চ্যানেলের কাভারেজ আসতেছে, আপনার কাভারেজ আসতেছে, পেপারে কাভারেজ আসতেছে, আমি এত মানে ভিআইপি লোক হয়ে গেলাম। তার মানে আমি সামথিং কিছু করতে গেছিলাম যেটাতে অনেকেরই হয়তো চক্ষুশূল হচ্ছিলাম, যার ফলে আমার জন্য আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক শত্রুই তৈরি হয়েছে। তো আর কি বলবো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আরেকটু স্বাভাবিক হয়ে আমি আরও বিস্তারিত বলবো। তবে কেউ যদি আরও ডিটেলস আমার কাছে জানতে চান, অবশ্যই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমি কখনোই পলাতক ছিলাম না, আমার নাম্বার কখনোই বন্ধ থাকে না, আমার বাংলা লিঙ্ক নাম্বার, এটা আমার নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ, এটাই আমার সব কিছু। আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিবেন, আমি যদি কোনো মিটিংয়ে না থাকি, কোনো যদি না থাকি, তাহলে আমি সবসময়ই আমি ফোন রিসিভ করি। আর বিশেষ কিছু বলার নাই, আমার জন্য দোয়া করবেন, আমি স্বাভাবিক অবস্থায় যেন আসতে পারি, এবং স্বাভাবিক অবস্থা আসার পরে আমি যেন আপনাদের সেবা করতে পারি। আর আমার হাত দিয়ে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। যদি আপনি কোনো প্রমাণ দিতে পারেন যে আমার হাত দিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমি আপনাদের সেই ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ, অযথা বিভ্রান্তি ছড়াবেন না। আমি আপনাদের ফাত্তা হয়ে থাকতে চাই। ইনশাল্লাহ যে স্বপ্ন নিয়ে নামছিলাম ধাক্কা হয়তো খাচ্ছি, কিন্তু স্বপ্ন থেকে সরে যাব ইনশাল্লাহ। দোয়া রাখবেন। ধন্যবাদ।